কালকে ডোনাল্ড ট্রাম্প সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নেওয়া হলো এবং সরাসরি সেই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পলিটিক্সে চূড়ান্তভাবে নীতি নির্ধারক হতে পারে বলে অনেকে মনে করছেন। কেন আমি বলছি এ কথা? ডোনাল্ড ট্রাম্প কালকে 12টি দেশের উপর প্রায় ট্রাভেল ব্যান আরোপ করেছেন। ট্রাভেল ব্যান মানে কি? ট্রাভেল ব্যান মানে হলো সেই দেশের নাগরিকরা আমেরিকায় আর যেতে পারবে না। এর পিছনে আমেরিকা সরকার কিছু না কিছু কারণ সকলের সামনে নিয়ে এসছে। কোনো দেশের পাসপোর্ট নিয়ে সমস্যা, কোনো দেশ টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, কোনো দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ তারা যদি আমেরিকায় যায় তাহলে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কোনো না কোনোভাবে নষ্ট হতে পারে। আজকে সেই তালিকায় যে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে ডামি তালিকার পর এই তালিকায় বহু বদল এসছে। নিউ ইয়র্ক টাইমস ডামি তালিকা প্রকাশ করে 3 মাস আগে। সেখানে আমেরিকা সরকারের পক্ষ থেকে সোর্স মারফত নিউ ইয়র্ক টাইমসে একটি খবর খাওয়ানো হয়। সেখানে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আপাতত 3টে ক্যাটাগরি করেছেন। প্রথমে আছে রেড লিস্ট, যারা কখনোই আমেরিকাতে যেতে পারবেন না, সেই দেশের নাগরিকদের সে অধিকার নেই। দ্বিতীয়ত হলো অরেঞ্জ লিস্ট। অরেঞ্জ লিস্ট মানে হলো কিছু ক্ষেত্রে পার্শিয়ালি এন্ট্রি তারা রাখছেন, অর্থাৎ বড় বিজনেসম্যান কিংবা কূটনীতিবিদ তারা আমেরিকায় যাওয়া আসা করতে পারবেন। এবং সর্বশেষ হলো ইয়েলো লিস্ট। এই ইয়েলো লিস্টে যারা ছিলেন তাদের 7 দিনের সময় দেওয়া হবে। এই 7 দিনের মধ্যে আমেরিকার সঙ্গে ডিসপুটগুলোকে মেটাতে হবে এবং তারা অবশেষে আমেরিকায় যাওয়ার অধিকার পাবেন, সুযোগ সুবিধা পাবেন। যারা রেড লিস্টে ছিলেন তারা সারা জীবনের জন্য আমেরিকায় যে কখনো যেতে পারবেন না, এই রকম একটা ঘোষণা আমেরিকা সরকারের পক্ষ থেকে এসেছিল। কিন্তু ফাইনাল যে তালিকা কালকে বেরোলো সেখানে কি দেখলাম আমরা? সেখানে দেখা গেল ডামি তালিকায় যে তালিকা ছিল, আজকে যে লিস্ট বেরিয়েছে সেখানে আকাশ পাতাল পার্থক্য। রেড লিস্টে একাধিক দেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে। নর্থ কোরিয়ার লিস্ট নাম ফাইনাল লিস্টে নেই। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন? সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই সমগ্র তালিকা থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের নাম। এর আগে পাকিস্তানের নাম কিন্তু এই লিস্টের অরেঞ্জ তালিকায় ছিল। অর্থাৎ পাকিস্তানকে কখনোই আর নিষিদ্ধ ঘোষণা করছে না আমেরিকা সরকার, এবং পাকিস্তানকে নিয়ে তাদের ডিপ্লোম্যাটিক প্ল্যান কিন্তু সুগঠিত এবং এটা কিন্তু যে আছে তা কিন্তু বোঝাই যায়। কিন্তু পাকিস্তান এমন করলোটা কি যে 2 মাসের মধ্যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেল তারা? দেখুন, এবার অসংখ্য রিপোর্ট সামনে আসছে। প্রথমে বলি রেড লিস্ট। এই রেড লিস্টের তালিকা যে দেশগুলো আছে তাদের যে আদব কায়দা তা কিন্তু পাকিস্তানের আদব কায়দার কিছুটা সিমিলার। রেড লিস্টে আছে ইরান, আফগানিস্তান, মায়ানমার, সুদান, লিবিয়া, ইয়েমেন এবং হাইতি। এই সকল দেশগুলো কিন্তু আছে। এবার প্রশ্নটা হলো, যদি আফগানিস্তানকে ব্যান করে এই আমেরিকা, তাহলে পাকিস্তানকে নয় কেন? দেখুন, এখানে বিস্ফোরক কিছু তথ্য কিন্তু উঠে আসছে। আমি একাধিক ভিডিওতে বলেছি, বালুচিস্তান ইস্যুতে যখন ভিডিও করেছি তখন বলেছি পাকিস্তান কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটা জিনিস খাইয়ে দিয়েছে। সেখানে তারা বলেছে পাকিস্তানে নাকি অনেক রেয়ার আর্থ মিনারেলস আছে। মনে রাখবেন, এই রেয়ার আর্থ মিনারেলস কিন্তু চায়না গ্লোবাল বিভিন্ন কমিউনিটির মধ্যে এক্সপোর্ট করা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম ভারতেও কিন্তু গাড়ি তৈরি আদৌ কতটা আর করা সম্ভব সে বিষয়ে বৃহৎ প্রশ্নচিহ্ন উঠেছে। চায়না ঠিক করেছে তারা আর দেশ বিদেশের কোনো পার্টিকুলার কোনো রাষ্ট্রকে এই রেয়ার আর্থ মিনারেলস বিক্রি করবে না। এর ফলে অস্ত্র তৈরি, ফাইটার জেট তৈরি, অনেক কিছু কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আর পাকিস্তান দাবি করেছে তাদের দেশে নাকি রেয়ার আর্থ মিনারেলস আছে এবং তা নাকি তারা ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে চায়। এবার দেখুন, পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে এক খাজানার স্বপ্ন দেখিয়ে ফেলেছেন। আদৌ কতটা আছে আদৌ কতটা নেই সে তো অনেক পরের বিষয়। এই একটা স্বপ্ন দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভিতরকার অতি উৎসাহী লোভী একটা চরিত্র লুকিয়ে আছে তা কিন্তু এক্সপোজড হয়ে যায়। পরবর্তীকালে আরো কি জানা যায় জানেন? সেখানে জানা যায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে আমেরিকার এক কোম্পানিতে বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করা হয়েছে। সেই রিপোর্টও কিন্তু উঠে এসছে। সেই কোম্পানির নাম কি? সেই কোম্পানির নাম হলো ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল গ্রুপ। এই ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল গ্রুপের মালিককে জানেন? ডোনাল্ড ট্রাম্পের ছেলে, জুনিয়র ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই কোম্পানির পিছনে ডোনাল্ড ট্রাম্প আছে এবং এই কোম্পানির বিপুল স্টেক কিন্তু কিনে নেয় পাকিস্তান সরকার। ডোনাল্ড ট্রাম্প দেখলেন পাকিস্তান থেকে টাকা আসছে, অসুবিধা কোথায়? ডোনাল্ড ট্রাম্প দেখলেন পাকিস্তানের ভিতরে মিনারেলস আছে যা আমরা খুঁড়ে এটা আমাদের দখলে নিতে পারি, তো অসুবিধা কোথায়? মিনারেলস যে কতটা প্রয়োজন তা ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানেন।
এবং জানেন বলে তিনি ইউক্রেনের সঙ্গে মিনারেলস নিয়ে চুক্তি করতে চাইছেন। আর জানেন বলেই তিনি আরো এক ধাপ এগিয়ে গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে সংযুক্ত করার জন্য চেষ্টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প চালাচ্ছেন। এবং পাকিস্তান কিন্তু ঠিক এই লোভী মানুষটাকেই এনক্যাশ করেছেন এই আর্থ মিনারেলসের গল্প শুনিয়ে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান কিংবা মায়ানমার নিয়ে লিয়াজও করছিলেন যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হলো গেন্ট্রি বিচ। এই গেন্ট্রি বিচের কিছু তথ্য সামনে আসে কিছুদিন আগে। তিনি ডোনাল্ড লু যেরকম ভাবে কাজকর্ম করতেন সাউথ ইস্ট এশিয়ায় পলিটিক্সে, ডোনাল্ড ট্রাম্পের হয়ে ঠিক সেই কাজই করেন এই গেন্ট্রি বিচ। তিনি বলেন পাকিস্তান নাকি ইসরায়েলের মতো কিছুটা, কারণ ইসরায়েল যেভাবে সন্ত্রাসবাদের বিপক্ষে রুখে দাঁড়াচ্ছে, পাকিস্তানও নাকি বর্তমানে সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াই করছে। অর্থাৎ বোঝাই যায় ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ব্যবসায়ী গেন্ট্রি বিচ আসলে পাকিস্তানের সঙ্গে আমেরিকার এই ধরনের ডিলগুলো করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। This past week, I had the benefit of going to an amazing country, a country I'd never been to before, a country called Pakistan. Let me tell you, this is a very pro-Trump environment. It's a very pro-family environment. Where people just want to raise their kids, be good people. These people have sacrificed so much for America. They are literally on the front lines in that part of the world and have lost tens of thousands of people to terrorism. They know terrorism just like Israel does by living it on the front lines every day. এবং এই তথ্য যখন একের পর এক সামনে আসছে, তখন একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প চাইলেও সন্ত্রাসবাদের বিপক্ষে আর রুখে দাঁড়াতে পারবেন না, কারণ এর ভিতরে বিপুল পরিমাণে টাকার লেনদেন কিন্তু জড়িয়ে আছে। যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছেলের একটি কোম্পানিতে স্টেক বা শেয়ার কিনছে পাকিস্তানের সরকার, আবার পাকিস্তান মিনারেলস দেওয়ার প্রতিশ্রুতি করে দিয়েছে আমেরিকাকে। আর এর জন্যই ট্রাভেল ব্যানের যে ফাইনাল তালিকা, সেই তালিকা থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে। দেখুন, জিও পলিটিক্যাল সার্ফেসে পাকিস্তানকে বাঁচিয়ে রাখা মানে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে আপনি আপনার যে জায়গা তা কিন্তু দখল করার দিকে একটু একটু করে যাচ্ছেন। মনে রাখবেন, এই পাকিস্তানকে কিন্তু চায়নাও দখল করতে চাইছে। খেলাটা কিন্তু চীন ভার্সেস ডোনাল্ড ট্রাম্পেরই, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এখানে আরো একটা সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে। সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই সরকার মায়ানমারের উপর ট্রাভেল ব্যান লাগিয়ে দিয়েছে। এবার এতে বিপদে কে পড়বে? দেখুন, এতে চোখ বন্ধ করে বিপদে পড়বেন মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, কারণ তারা বুঝতেই পারবে না এবার তাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। মায়ানমারে দুটো গোষ্ঠী বর্তমানে লড়াই করছে। একটি জুংটা বাহিনী, যারা চায়না দ্বারা ফান্ডেড, চীন যাদেরকে প্রত্যক্ষ সাপোর্ট করছে। অন্যটি হলো আরাকান আর্মি। এই আরাকান আর্মি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উপর ক্ষিপ্ত, বাংলাদেশের একাধিক জায়গা তারা বকলমে দখলও করে নিয়েছে। এই আরাকান আর্মির হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে নাকি আমেরিকা, কিন্তু আমেরিকা বাংলাদেশের ভিতর দিয়ে কি করতে চাইছে? একটি মানব করিডোর তৈরি করতে চাইছে, যে মানব করিডোরের হাত ধরে বাংলাদেশ নাকি আমেরিকার অস্ত্র পৌঁছে দেবে আরাকান আর্মির হাতে। অর্থাৎ লড়াইটা আরাকান আর্মি বনাম চীনের জুংটা বাহিনীর বিপক্ষে হবে মায়ানমারে, কিন্তু আদতে বাংলাদেশ হবে বলির পাঠা। এই মুহূর্তে মায়ানমারকে নিষিদ্ধ ঘোষণা করে দিল আমেরিকা। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বুঝতেই পারছেন না আমেরিকা আসলে চাইছেনটা কি। আরাকানদের হাতে অস্ত্র পৌঁছাবেন, অথচ মায়ানমারকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। আমি সত্যিই জানি না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে কিভাবে লেজে গোবরে খেলিয়ে যাচ্ছে, সেই আভাসটা মোহাম্মদ ইউনূস পাচ্ছেন কিনা। কিন্তু এটা পরিষ্কার, মায়ানমারের উপর ট্রাভেল ব্যান লাগিয়ে দেওয়া মানে বকলমে জিও পলিটিক্যাল সার্ফেসে এটা বার্তা দিয়ে দেওয়া, মায়ানমার হলো চীনের দখলে চলে যাওয়া একটা রাষ্ট্র। মায়ানমারের নাগরিকরা আমেরিকা যাওয়া মানে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় প্রশ্ন। ফলে মায়ানমারটাকে আমরা আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। ওই দেশ থেকে কোনো মানুষ আমেরিকায় আসতে পারবেন না। যদি এটাই শেষ কথা হয়, তাহলে মায়ানমারেরই একটি গ্রুপ আরাকান আর্মির হাতে কেন অস্ত্র পৌঁছাতে চাইছে আমেরিকা, এবং আমেরিকা এই অস্ত্র পৌঁছানোর খেলার পিছনে আসল যে গল্পটা লুকিয়ে আছে তা কেন বাংলাদেশ সরকার বুঝতে পারছে না। কোথাও এরকম হবে না তো আমেরিকা হঠাৎ করে সরে যাবে আর বাংলাদেশ বিপাকে পড়বে? কারণ বাংলাদেশ জুংটা বাহিনীর বিপক্ষে লড়াইতে আরাকান আর্মিকে সরাসরি সহায়তা করছে। লড়াইটা কোনো না কোনো সময় জুংটা বাহিনী, যার পিছনে চীন আছে, তার সঙ্গে বাংলাদেশ এবং আরাকান আর্মির হবে না তো? অনেক জল্পনা কিন্তু এই দক্ষিণ এশিয়ার পলিটিক্সে কালকে তৈরি হলো শুধুমাত্র একটি ট্রাভেল ব্যান লিস্টের এই লিস্টটাকে কেন্দ্র করে। যদি মায়ানমারকে নিয়ে মোহাম্মদ ইউনূসের এত ইন্টারেস্টই থাকে, তাহলে আরাকান আর্মির সঙ্গে দ্বৈরথটা কেন মোহাম্মদ ইউনূস বাঁচিয়ে রাখলেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। উল্টো দিকে এটাও প্রশ্ন,
ডোনাল্ড ট্রাম্পই যদি মায়ানমারকে বাঁচাতে চান, তাহলে সেই রাষ্ট্রকে নিষিদ্ধ কেন করতে চাইলেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা স্পষ্ট, মোহাম্মদ ইউনূসের ভুল পলিসি। এই মানব করিডর হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় একটা ভুল কূটনৈতিক চাল, যেই চালের বিরোধিতা বাংলাদেশের সেনাপ্রধান করেছেন, আন্তর্জাতিক স্তর করেছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা করেছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস শুধুমাত্র ক্ষমতা দখলের খেলায় আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্স নিতে গিয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্তটি নিলেন। কিন্তু আমেরিকা স্পষ্টত বুঝিয়ে দিল তারা তাদের সিদ্ধান্তে অনড়। মায়ানমারের সঙ্গে তারা সম্পর্ক রাখবে না, তারা পিছন দিক দিয়ে আরাকানকে সাপোর্ট করবে। সেই আরাকান চীনের জুংটা সরকারের সঙ্গে লড়লে লড়ুক, আমেরিকা কোনো সিনেই থাকবে না। যা ক্ষতি হওয়ার হবে বাংলাদেশের। এই সহজ সরল সত্যটা মোহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টারা সত্যি কি বুঝতে পারছেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ঠিক যেরকম ভাবে আরো একটা প্রশ্ন উঠে যায়, পাকিস্তানকে কেন দিনের পর দিন বাঁচাতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন? কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।